ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প, ব্রাহ্মণ ও ব্রাহ্মণী। দূর দেশে এক ব্রাহ্মণ ও এক ব্রাহ্মণী থাকতো। ব্রাহ্মণ অতি কষ্টে সংসার চালাতো। লোকের বাড়িতে পূজা অর্চনা করে যা পয়সা পেত তাতে কোনো রকমে তাদের সংসারটা চলছিল খুবই কষ্টে। একবেলা তারা খেতে পেত, একবেলা তাদের খাবার জুটতও না। এদিকে ব্রাহ্মণ, সে মন দিয়ে পূজা অর্চনা তো করত, কিন্তু কারুর কাছে মুখ ফুটে তেমন কিছু চাইতে পারত না। যে যা দিত তাই নিয়ে সে বাড়ি আসতো। আর এই জন্যই সে সবসময় দুবেলা খেতে পারত না। একবেলা সে পয়সা দিয়ে তার খাওয়া হতো, আর একবেলা তাদের না খেয়েই থাকতে হতো। ব্রাহ্মণ যতই কষ্ট করুক না কেন, কারুর কাছে কিচ্ছু চাইতো না। এদিকে ব্রাহ্মণী একদিন তাকে বলল, জানো আজ রাজার বাড়িতে বিশাল দানসাগরের আয়োজন করা হয়েছে। সেখানে দান করা হবে নানা জিনিস। দেশ বিদেশের থেকে কত ব্রাহ্মণ পণ্ডিতরা সেই দান নিতে আসছে, আর তুমি দেশের লোক হয়ে কিছু পাবে না। ব্রাহ্মণীর কথা শুনে ব্রাহ্মণ প্রথমেই রেগে গেল। প্রচন্ড বিরক্ত হয়ে উঠে বলল, না, আমি কি করব? আমি কি কাউকে গিয়ে বলতে পারবো কিছু? আমাকে কেউ যদি না দেয়, কি করব আমি? তারপর কি একটা হলো, ব্রাহ্মণ নিজেই বলল, ঠিক আছে, তুমি যখন বলছো, দেখি। আমি লোকেদের কাছে কিন্তু খোশামত করতে পারবো না। আমি তাদেরকে কোনো কিছু বলতেও পারবো না। যদি তারা নিজে থেকে কিছু দেয় তাহলে আমি নিয়ে আসবো। তবে হ্যাঁ, তুমি বলছো বলে আমি যাচ্ছি। ব্রাহ্মণ এই বলে বাড়ির থেকে রওনা দিয়ে দিল রাজবাড়ির উদ্দেশ্যে। ব্রাহ্মণীর কথা শুনে ব্রাহ্মণ তো রাজি হয়ে গেছিল রাজবাড়ি যাওয়ার জন্য। কিন্তু রাজবাড়ি যে কি রূপ, কোন দিকে যেতে হয়, সে কিছুই জানতো না। আগে তো কোনোদিন সে রাজবাড়ি যায়নি, আর চোখেও দেখেনি। লোকের মুখে কিছু কিছু সময় সে রাজবাড়ির কথা শুনেছে, কিন্তু রাজবাড়ি যেতে গেলে কোন পথ দিয়ে যেতে হয় সেটা ঠিক জানতো না। তাই সে বাড়ি থেকে বার হওয়ার পর সোজা পথ বরাবর চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পেল রাস্তার ধারে একটি বিশাল বড় পাহাড়, পাশ দিয়ে একটি অন্য রাস্তা গেছে। ব্রাহ্মণ প্রথমে ভাবলো এই রাস্তাটাই হয়তো রাজবাড়ির রাস্তা, এই পথ দিয়ে গেলেই রাজবাড়ি পাওয়া যাবে। কিন্তু কিছুক্ষণ পর তার মনে পড়ল ব্রাহ্মণই বলেছিল সেখানে অনেক লোকজন এসেছে, কিন্তু এই রাস্তায় তো কেউ নেই। লোকজন তো দূরের কথা, রাস্তা তো পুরো ফাঁকা। ভাবতে ভাবতে পাহাড়টা অতিক্রম করে চলে গেল ব্রাহ্মণ ওই পথ দিয়ে হাঁটতে হাঁটতে। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পেল আর একটি বড় পাহাড়। সেই পাহাড়টি ওই পাহাড়টির থেকেও বিশাল বড় আকারে। এদিকে অতটা পথ হাঁটতে হাঁটতে আসার পর ব্রাহ্মণ খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি আর চলতে পারছিলেন না। তাই তিনি হঠাৎ থমকে দাঁড়ালেন, একটা গাছের তলায় একটু বসলেন। এদিক ওদিক তাকাতেই তিনি দেখতে পেলেন পাহাড়ের পাশেই একটা পাহাড়ের গায়ে মস্ত বড় বাড়ি রয়েছে। বাড়ির চারদিকে বিশাল বড় বড় বারান্দা। পাহাড়ের গায়ে থাকা সত্ত্বেও সামনে প্রকাণ্ড ফটক। ব্রাহ্মণ সে বাড়ির দিকে তাকিয়ে মনে মনে ভাবলেন, বোধহয় এটাই রাজবাড়ি। কিন্তু ব্রাহ্মণী যে বলেছিল অনেক লোকজন এসেছে, কত হাতি ঘোড়া, লোকজন, সৈন্য, কিন্তু কোথাও তো কিছু দেখতে পাচ্ছি না। ব্রাহ্মণ তখন হতাশ হয়ে সেই বাড়ির বারান্দার নিচে পৌঁছে গিয়ে দাঁড়িয়ে চারিদিকটা ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে মাথায় ভাবছিলেন, এটা কি রাজবাড়ি হতে পারে? তিনি কিছু খুঁজে পাচ্ছিলেন না। এমন সময় এক রাক্ষসী দূরের থেকে ব্রাহ্মণকে দেখতে পেল। সেই রাক্ষসী একটি সুন্দরী স্ত্রীর বেশ ধরে ব্রাহ্মণের সামনে এসে উপস্থিত হলো এবং ব্রাহ্মণকে অত্যন্ত বিনীত ও নম্রভাবে বলল, আপনি এসেছেন, আমি আপনার জন্য আজ কত বছর হলো অপেক্ষা করছি। আপনার আশাতেই তো আমি এতদিন অপেক্ষা করেছি। আপনি আমাকে একেবারে ভুলে গেছিলেন, আজ মনে পড়ল এতদিন পর। আমার শেষমেশ পরম সৌভাগ্য হলো আপনার দেখা পেলাম। ব্রাহ্মণ মনে মনে ভাবছিল, এই নারীকে, আমি তো একে চিনি না। এ আবার আমার অপেক্ষায় বসেছিল, তাও আবার এক দুদিন নয়, বছর বছর ধরে অপেক্ষা করেছে। তারপর সেই রাক্ষসী যে নারী রূপে ব্রাহ্মণের সামনে ছিল, সে আবার ব্রাহ্মণকে বলল, আপনি আমাকে 12 বছর আগে বিয়ে করে চলে গেছিলেন, সেই আমাদের বিয়ের রাতে শেষ দেখা। তারপর থেকে তো আপনি আর আসেননি। ব্রাহ্মণ তখন মনে মনে ভাবল, এ কি কথা, এ কথা তো আমি আগে কোনোদিন শুনিনি। এ কি সত্য বলছে না মিথ্যা? আমাকে স্বামী বলছে কেন? হতে পারে আমার বাবা মা ছোটবেলা ওর সাথে বিয়ে দিয়েছিল, আমার মনে নেই।
কিন্তু এইভাবে তো কেউ কাউকে স্বামী বলতে পারে না। ও আমাকে স্বামী বলছে কেন? ওর কথাটা সত্য না মিথ্যা তাও তো আমি বুঝে উঠতে পারছি না। বেশ ভালো ঘরেরই সুন্দরী মেয়ে মনে হচ্ছে। তাহলে নিশ্চয়ই আমার বাবা মা ছোটবেলাতে কিছু করেছিল, বিয়ে দিয়েছিল হয়তো ওর সাথে আমার। তারপর এতগুলো বছর পার হয়ে গেছে, হয়তো তারপর আর তার সাথে আমার দেখা হয়নি বলেই সে এইসব কথা বলছে। ব্রাহ্মণ কিন্তু রাক্ষসীর কথাগুলো শুনে খুবই মনে মনে চিন্তিত ছিল। কিন্তু রাক্ষসীর সেই নারী রূপে ব্রাহ্মণ মুগ্ধ হয়ে গেছিল। এত সুন্দরী নারী সে আগে কখনো দেখেনি। তার বইয়ের চেয়ে 100 গুণ বেশি সুন্দরী, যেন কোনো রাজকন্যা। ব্রাহ্মণ এরপর সেখানেই থেকে গেল। এদিকে ব্রাহ্মণী, সে মনে মনে ভাবতে শুরু করলো, ব্রাহ্মণ কোথায় গেল? এতদিন হয়ে গেল সে এলো না। এদিকে সে খবর নিয়ে দেখলো রাজবাড়ির দান ধ্যানের কাজও সম্পূর্ণ হয়েছে। যারা দান নিতে এসেছিল সেই সব পণ্ডিতরাও বাড়ি ফিরে গেছে। রাজা সকলকে দান দিয়েছে। ব্রাহ্মণী মনে মনে ভাবল, দান নিয়ে তো বাড়ি ফিরে আসার কথা, সবাই তো চলে গেছে, কিন্তু ব্রাহ্মণ সে এখনো এলো না কেন? অনেক খোঁজাখুঁজি করার পর ব্রাহ্মণী তার গ্রামের পাড়ার সকল লোককে বলল, হ্যাঁ গো, রাজবাড়িতে কেউ আমার স্বামীকে দেখেছিলে? সেও দান নিতে গেছিল। সকলেই বলল, কই দেখিনি তো। আরো কতজনের কাছে ব্রাহ্মণী গেল জিজ্ঞেস করার জন্য, কিন্তু কেউ ব্রাহ্মণীকে বলল না তারা ব্রাহ্মণকে দেখেছে বলে। সবাই নাই বলল। এদিকে ব্রাহ্মণীর বেচারির খুবই কষ্টে দিন কাটছিল। তাকে দিন রাত ভিক্ষা করে করে খাবার জোগাড় করতে হচ্ছিল। আর ওই ব্রাহ্মণ রাক্ষসীকে যবে থেকে দেখেছে তার রূপে এতটাই মুগ্ধ হয়েছিল সে, সে আর ঘর ফেরার চেষ্টাও করেনি। রাক্ষসীর সাথে সেখানে নতুন করে সংসার পেতে নিয়েছে। এরপর আরো বেশ কিছু মাস কেটে যায়। হঠাৎ একদিন কথা প্রসঙ্গে ব্রাহ্মণীর কথা ব্রাহ্মণীর মুখ থেকে বেরিয়ে আসে। ব্রাহ্মণীর তখন মনে পড়ে, হায় রে, ব্রাহ্মণী কি করে দিন কাটাচ্ছে কেই জানে। ব্রাহ্মণের মুখে এইসব কথা শোনার পর সেই রাক্ষসী ব্রাহ্মণকে বলে, তুমি যাও, দিদিকে এই বাড়িতে নিয়ে এসো। ব্রাহ্মণ তার নববধূ ওই রাক্ষসীর কথা শুনে খুব খুশি হয়। সে ব্রাহ্মণীকে আনতে যাওয়ার জন্য প্রচুর ধনরত্ন নতুন জামা কাপড় নিয়ে তার গ্রামের দিকে রওনা দেয়। এদিকে ব্রাহ্মণী, সে তো ব্রাহ্মণকে ছাড়া এতদিন পাগল হয়ে গেছিল। কি করে কিভাবে কষ্টে যে সে দিন কাটাচ্ছিল, সে আর সেই কষ্ট কাকে বলে। ব্রাহ্মণকে যেই সে বাড়ি আসতে দেখলো, তাড়াতাড়ি ছুটে গিয়ে ব্রাহ্মণকে ঘরের ভেতর বসিয়ে খুব সেবা যত্ন করলো। কিন্তু তাতে আর কি হবে, ব্রাহ্মণ কি আর সেই ব্রাহ্মণ আছে? সে ব্রাহ্মণীকে বলল, তোমাকে আমার সাথে যেতে হবে, এখানে কষ্ট করে থাকবার দরকার নেই। আমার এখন রাজার মতো ঐশ্বর্য আছে, আমি তোমাকে সেখানে নিয়ে যাব, তুমি আমার সাথে সেখানে চলো। ব্রাহ্মণ এরপর তার ব্রাহ্মণীকে সব কথা খুলে বলল। সে নতুন বিয়ে করেছে, তার নববধূকে সেখানে ফেলে সে এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য। তাকে সে সেখানে নিয়ে যেতে চায়, দুই বউই একসাথে থাকবে, এটাই তার নববধূ চায়। ব্রাহ্মণী খুবই বুদ্ধিমান ছিল। সে ব্রাহ্মণের এইরকম অহংকার আর এত লোভ দেখে বুঝতে পারল, নিশ্চয়ই কোনো মায়াবিনী ব্রাহ্মণকে মায়া করেছে। সেই মায়াতেই মুগ্ধ হয়ে ব্রাহ্মণের এই অবস্থা। ব্রাহ্মণী তখন ব্রাহ্মণকে বলল, ঠিক আছে, আমি যাব তোমার সাথে। আচ্ছা, চলো, কোথায় যেতে হবে? পরের দিন সকালে উঠেই ব্রাহ্মণীকে নিয়ে ব্রাহ্মণ রওনা দিল। দেখতে দেখতে ওই পাহাড় পার হয়ে রাক্ষসীর বাড়িতেই পৌঁছে গেল ব্রাহ্মণীকে নিয়ে ব্রাহ্মণ। ব্রাহ্মণী যখন প্রথম রাক্ষসী নববধূকে দেখল, তার ব্যবহার দেখেই ব্রাহ্মণী বুঝে গেল এ কোনো মায়াবী নারী। দিনে দিনে তার সন্দেহ আরো বাড়তে শুরু করলো। কিছুদিন যাবার পর তাদের দুজনেরই 2টি পুত্র সন্তান হলো। ব্রাহ্মণীর ছেলেটি বড় ছেলে হলো, তার নাম হলো দুধকুমার। আর রাক্ষসীর ছেলেটি হলো ছোট ছেলে, তার নাম হলো নবকুমার। দুজনের মধ্যে ভীষণ ভাব ছিল। একসাথে খাওয়া, খেলা করা, অস্ত্রবিদ্যা শেখা, পড়াশোনা করা সবকিছুই তারা একসাথে করত। বলতে গেলে একজন অপরের প্রাণ ছিল। এতই ভালোবাসতো দুই ভাই দুজনকে। ওদের মধ্যে এত ভাব যে কেউ দেখে বলবে না ওরা দুই মায়ের আলাদা আলাদা সন্তান, মনে হবে এক মায়ের পেটেরই দুই ভাই তারা। এক মুহূর্তেও তারা একে অপরকে না দেখে থাকতে পারত না। একদিন ব্রাহ্মণ একটি হরিণ শিকার করে আনলেন। ব্রাহ্মণ তাড়াতাড়ি হরিণটি দিলেন নবকুমারের মাকে রান্না করতে। সেই মাংস দেখে
লোভ সম্বরণ করতে না পেরে নবকুমারের মা মানে ওই রাক্ষসী কাঁচা মাংসের অর্ধেকটা খেয়ে ফেললেন। অবশিষ্ট মাংস রান্না করে বাড়ির সকলকে দিলেন। পরের দিন আবার যখন ব্রাহ্মণ একটি নতুন হরিণ শিকার করে নিয়ে এলেন, সেটি যখন রান্না করার জন্য তিনি রাক্ষসীর হাতে দিলেন, সে এতটা মাংস খেয়ে ফেলল যে বাকি খুব সামান্য একটু পড়েছিল। সেটা সে রান্না করে সকলকে দিল, কিন্তু মাংস কুলিয়ে উঠতে পারল না। এদিকে রাক্ষসী যখন কাঁচা মাংসটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল, তখন ব্রাহ্মণী দেখে ফেলেছিল। আর ব্রাহ্মণী তারপর রাক্ষসীকে বলেছিল, তুমি কাঁচা মাংস কেন খেয়েছিলে বোন? এদিকে রাক্ষসী তখন বলল, দিদি তুমি আমার সাথে ঝগড়া করো না, আমি কোনোদিন কাঁচা মাংস খেতে পারি? সে ব্যাপারটা ব্রাহ্মণীর সামনে প্রকাশই করতে দিল না। ব্রাহ্মণী মনে মনে ভাবল, আমি জানি, আমি নিজের চোখে দেখেছি তুমি কাঁচা মাংস খেচ্ছ। ব্রাহ্মণী এরপর অনেক ভাবনা চিন্তা করার পর ভাবল, এ মায়াবী কোনো নারী ছিল না রাক্ষসী ছিল? যদি রাক্ষসী হয়ে থাকে তাহলে আমাদের আর রক্ষে নেই। ছেলেকে, বাপকে, সকলকে আমার সাথে গিলে খাবে। পরের দিন সকালবেলাতে ব্রাহ্মণী তার নিজের ছেলেকে, দুধ কুমারকে, একটি বাটিতে করে দুধ দিল আর বলল, দেখ বাবা, আজ তোকে এই বাটি করে দুধটা দিলাম, কিন্তু দুধটা যখন দেখবি লাল বর্ণের হয়েছে, তখন জানবি তোর ওই আরেক মা মানে নবকুমারের মা আমাকে খেয়ে ফেলেছে। আর দুধ যখন তারপর নীল বর্ণের হবে, তখন জানবি তোর পিতাকেও খেয়ে ফেলেছে। তোর পিতাকে খেলে নীল বর্ণের হবে, আর আমাকে খেলে লাল বর্ণের হবে। তুমি যখনই বাটির মধ্যে দুধের রং পরিবর্তন হতে দেখবে বাবা, তখনই তুমি পক্ষীরাজ ঘোড়ায় করে এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাবে। আমি তোমাকে একটি পক্ষীরাজ ঘোড়াও দেব, কিন্তু সেই ঘোড়া আমি এখানে রাখবো না। কোথায় রাখবো তোমাকে আমি গোপনে তা বলে দেব। তুমি তাড়াতাড়ি করে সেই ঘোড়ায় চেপে দেশ ছাড়া হয়ে যাবে তক্ষুনি। দুধকুমারের পর যেখানেই যায়, সেই দুধের বাটি সঙ্গে করে নিয়ে যায়। তার আর কোনো দিকে মন টেকে না, শুধু ভয় লাগে, এই বুঝি মাকে কেউ খেলো, এই বুঝি বাবাকে কেউ খেলো। দুধকুমার একদিন এরকমই দুধের বাটি নিয়ে তার বাড়ির থেকে দূরে এক অরণ্যে গিয়ে বসেছিল। সে প্রকৃতির শোভা দেখছিল। হঠাৎ সে উচ্চ স্বরে কেঁদে চিৎকার করে উঠল। দেখল দুধের বাটিটা প্রথমে লাল হয়ে গেল, তারপর হঠাৎ করে নীল হয়ে গেল। দুধকুমার তখন কান্নায় ভেঙে পড়ল। সে বুঝতে পারল তার প্রথমে মাকে খেয়ে নিয়েছে ওই রাক্ষসী, তারপর তার পিতাকেও খেয়ে নিয়েছে। দুধকুমারের সাথেই সঙ্গে সঙ্গে সব সময় থাকতো নবকুমার মানে রাক্ষসীর ছেলে। দুধকুমারের কান্না দেখে নবকুমার বলল, কি হলো দাদা, তুমি কাঁদছো কেন? দুধকুমার বলল, ভাই, তোর মা খেয়ে নিয়েছে আমার বাবা মাকে, কি করব বল? আর আমি যদি বেশিক্ষণ এখানে থাকি, আমাকেও খেয়ে ফেলবে। আমাকে চলে যেতে হবে এই দেশ ছেড়ে। দুধকুমারকে নবকুমার খুব ভালোবাসতো। এক মুহূর্তও দাদাকে ছেড়ে থাকতে পারত না সে। তাই সে বলল, মাকে ছেড়ে থাকতে সে রাজি, কিন্তু দাদাকে ছেড়ে সে থাকতে পারবে না। দাদা যেখানে যাবে সেও তার সাথে যাবে। দুধকুমারের পর পক্ষীরাজ ঘোড়া যেখানে ছিল সেই জায়গায় পৌঁছে গেল। সেখানে পক্ষীরাজ ঘোড়ায় করে সে উড়ে চলে গেল অন্য দেশে। তার সাথে সাথে নবকুমারও চলে গেল। এদিকে সে রাক্ষসী ছুটতে ছুটতে এলো দুধকুমার আর নবকুমারের খোঁজে, কিন্তু সে না তার নিজের ছেলে নবকুমারকে দেখতে পেল, না ব্রাহ্মণের ছেলে দুধকুমারকে। রাক্ষসী ভাবল তাকে অনেক বড় আকারের হতে হবে, আকাশের ওপর থেকে দেখতে হবে কোথায় গেছে নবকুমার আর দুধকুমার। সে বিশাল আকার ধারণ করল, অনেক আকাশের উঁচু জায়গা পর্যন্ত সে পৌঁছে গেল। তারপর দেখতে পেল পক্ষীরাজ ঘোড়ায় করে উড়ে যাচ্ছে দুধকুমার, আর তাকে ধরে বসে আছে নবকুমার। রাক্ষসী তার লম্বা হাত দিয়ে যেই দুধকুমারের গলা টিপে মারতে যাচ্ছিল, নবকুমার, রাক্ষসী নিজের ছেলেই, তখন বলল, ওকে ছেড়ে দাও। রাক্ষসী কিছুতেই কথা শুনছিল না। তখন নবকুমার তাড়াতাড়ি তার তলোয়ার বার করে হাতটাই কেটে ফেলল তার নিজের মায়ের। এত জোরে তলোয়ারের আঘাতে হাত কেটে গেল রাক্ষসীর। রাক্ষসী তারপর যন্ত্রণায় চিৎকার করতে শুরু করলো, আর সে কিছু করতে পারল না। এদিকে দুধকুমার আর নবকুমার দুজনে আকাশে উড়ে গেল। তাদের আর ধরতে পারল না রাক্ষসী। রাক্ষসী মাটিতে লুটিয়ে পড়ছিল। তখন নবকুমার চিৎকার করে বলল, তুমি যখনই আমার দাদা দুধকুমারের ওপর আঘাত আনার চেষ্টা করবে, আমি তোমাকে তার আগেই আঘাত করব। তুমি আমার দাদার পিতামাতাকে কামড়ে খেয়েছ, কিন্তু আমার দাদাকে কোনো মতেই তুমি আঘাত করতে পারবে না। এরপর নবকুমার
দুধকুমারকে নিয়ে পক্ষীরাজ ঘোড়ায় করে অন্য দেশে চলে গেল। তারপর আর কোনোদিন সে তার মায়ের কাছে ফিরে আসেনি, সব সময় দাদার সাথেই থাকতো। দুই ভাই ছিল একে অপরের প্রাণ। এইভাবেই যখনই বিপদ আসতো, দুধকুমারকে সব সময় নবকুমার রক্ষা করত। দেখতে দেখতে তারা অনেক বড় হয়ে ওঠে। তারপর দুইটি রাজকন্যাকে তারা বিয়ে করে এবং তাদেরকে নিয়ে অন্য দেশে সুখে সংসার করে। আর রাক্ষসী কোনোদিন দুধকুমারকে মারতেও পারেনি, কোনো ক্ষতি করতেও পারেনি।